আমরা ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালের পাশ দিয়ে তারই একটি অ্যাসেট ক্যামেলিয়া লেকে প্রবেশ করি। হাসপাতালটি 50 শয্যা বিশিষ্ট, 15 একর জমির ওপরে প্রতিষ্ঠিত এই হাসপাতাল। 16টি চা বাগানের 90,000 শ্রমিক বা সেখানে বসবাসকারী যে কর্মীরা আছেন তাদেরকে ক্যান্সার সহ নানা চিকিৎসা সেবা দিয়ে আসছে এই হাসপাতাল। আমরা শমশেরনগর গল্ফ কোর্ট থেকে এখন ক্যামেলিয়া যে একটা লেক আছে, এখানে মাধবপুর লেক আছে, কিন্তু এছাড়াও আরও একটা লেক আছে খুব সুন্দর, সেটা হচ্ছে ক্যামেলিয়া লেক। তা আমরা সেই লেকের দিকে এগিয়ে যাচ্ছি, দেখি যদি আমরা একটু তার সৌন্দর্যটা অবলোকন করতে পারি তাহলে হয়তো খুব ভালো লাগবে। আপনারা দেখছেন কত সুন্দর প্রকৃতি, সূর্যাস্তের প্রকৃতি এত সুন্দর, খুবই ভালো লাগছে। শুধু এই কথা বলা ছাড়া আসলে আর কোনো ভাষা নেই, শুধুই দিগন্ত বিস্তৃত যে প্রাকৃতিক সৌন্দর্য। আচ্ছা, শেষ বেলাতে আমরা এখন ক্যামেলিয়া লেকের দিকে এগিয়ে যাচ্ছি। তো এই জায়গাটা অনেক সুন্দর, দিগন্ত বিস্তৃত চা বাগান, একদিকে পড়ন্ত সূর্য, চা শ্রমিকরা সবাই বাড়ি ফিরছে, তেমন অবস্থায় আমরা ক্যামেলিয়া লেকের দিকে এগিয়ে যাচ্ছি। শুনেছি অনেক সুন্দর, আর আপনারা দেখতে পাচ্ছেন আসলে প্রকৃতি কত সুন্দর, কত সুন্দর এই স্বপ্নের শ্রীমঙ্গল। এঁকে বেঁকে রাস্তা দিগন্ত প্রসারিত হয়ে সামনের দিকে এগিয়ে চলে গিয়েছে, দুধারে বিস্তীর্ণ চা বাগান আর চা বাগান, কত সুন্দর রাস্তা। সুলাইমান ভাইয়ের কাছে একটা বকা খেয়েছি, যে জায়গার দরকার পড়ে সেখানে আমি ক্যামেরা অফ রাখি। অবশেষে আমরা শমশেরনগর গল্ফ কোর্ট থেকে ক্যামেলিয়া লেকে চলে এসেছি। ক্যামেলিয়া লেকটা মূলত একটা হচ্ছে চা বাগানের মধ্যে, দেখতে পাচ্ছেন দিগন্ত বিস্তৃত আছে, বেশ বড় আছে। আর একটু আমরা সামনের দিকে এগিয়ে গেলে হয়তো সুন্দর দেখতে পাচ্ছি। এক পাশে চা বাগান, মধ্যখান দিয়ে রাস্তা, তার ঠিক পাশে হচ্ছে এই লেক। এই লেকের সৌন্দর্য আসলে মনোমুগ্ধকর। বৃষ্টির সময় আসলে মনে হয় আরো সুন্দর দেখাতো, আরো ভালো লাগতো। আর পুকুরগুলোতে সাধারণত পদ্ম ফুল থাকে, শাপলা ফুল থাকে। এখানকার যে লেকগুলো, তো সেগুলো যদি থাকতো তাহলে হয়তো আরো বেশি সুন্দর লাগতো। তো আমরা একটু এগিয়ে যাই, এগিয়ে যেয়ে দেখি এটা সৌন্দর্যটা। অলরেডি অনেক কিছু মানুষজন আছে, আসলে অন্যান্য জায়গার চাইতে এখানে একটু ভিড় কম। তো এখানে সুন্দর একটা সিঁড়ি আছে, সেই সিঁড়িতে নেমে অনেকেই পা ধুচ্ছে। আমরাও ওদিকে একটু এগিয়ে যাই। আর এপাশে হচ্ছে চা বাগান। চা বাগানের মধ্যে দিয়ে অনেক ছোট ছোট রাস্তা চলে গিয়েছে, রাস্তাগুলো অনেক সুন্দর। বিভিন্ন পাখি আছে, পশু পাখিও আছে এখানে। এই পার্কের পানিতে নেমে একটু পা ভেজাই, অনেক গভীর মনে হচ্ছে। এইটার নামই মনে হয় ক্যামেলিয়া পার্ক। শমশেরনগর চা কর্তৃপক্ষের এটা একটা ছোট দিঘি। দিঘির দুই পাশেই হচ্ছে চা বাগান, আর দিগন্ত বিস্তৃত আকাশ অনেক সুন্দর ভাবে আমরা অবলোকন করছি।
আসলে এটাই হচ্ছে সেই চা গাছ, 2টি পাতা 1টি কুড়ি, না 2টি কুড়ি 1টি পাতা হয়তো। তো এটাই হচ্ছে চা শ্রমিকরা তুলে থাকে। খুব সম্ভবত এই গাছগুলো থেকে পাতা তোলা হয়ে গিয়েছে, এই জন্য খুব একটা বেশি নাই। হয়তো আগামীকাল আবারও কিছু পাতা ওঠানো হতে পারে। তবে আমি চা পাতা ভর্তা খেয়েছি, খুব যে ভালো লাগে তা না, কিন্তু এখানকার যে মানুষ আছে তাদের কাছে চা পাতা ভর্তা বেশ একটা জনপ্রিয় খাবার, কিন্তু আমার কাছে অত স্বাদ লাগে নাই, আবার বেশ স্বাদও লাগে নাই, একটা মিক্সড অভিজ্ঞতা হয়েছে। আমরা ক্যামেলিয়া লেক থেকে এখন মাধবপুর লেকে এসেছি। এখানে টিকিট মূল্য হচ্ছে 20 টাকা। মাধবপুর লেকের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। শ্রীমঙ্গলের অন্যতম প্রধান একটা আকর্ষণ হচ্ছে মাধবপুর লেক। এই লেককে ঘিরে আসলে অনেক মিথ জড়িত আছে। এখানকার এই মাধবপুর লেকে সবসময় হচ্ছে পানি থাকে, চারিদিকে হচ্ছে ছোট ছোট টিলা আছে, চা বাগান আছে, তারই মধ্যখানে হচ্ছে মাধবপুর লেক। তো এই লেকের বিশেষত্ব হচ্ছে এখানে কখনো পানি শুকায় না। মাধবপুর লেক, তো এই লেকে অনেক সুন্দর সুন্দর পদ্ম ফুল ফুটে আছে, বেশ বিস্তৃত এই লেকটা। উপরে বিস্তীর্ণ চা বাগান আর নিচে হচ্ছে এই মাধবপুর লেক। আমরা মাধবপুর লেকে এসেছি। তো মাধবপুর লেকে এসে এক অনন্য ব্যক্তির সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে। তিনি এই মাধবপুর লেকের বলছেন যে উনি পাহারাদার। তো ওনার সাথে একটু আমরা কথা বলবো। তো কাকা, আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম রাজকুমার। রাজকুমার, আপনি এখানে কতদিন ধরে আছেন? আমার এই বাগানে জন্ম 53 বছর বয়স। 53 বছর। জি আপনার ফ্যামিলি সবাই এখানে থাকে? জি, বাচ্চা কাচ্চা, বুড়া মা আসে, 2 মেয়ে আসে। আমার ওয়াইফ এই বাগানে টি গার্ডেনের পাতা তোলে। আর এই যে মাধবপুর লেক, এই লেকের ইতিহাস সম্পর্কে স্যার, লেকের ইতিহাস কি, আজকে আপনারা আসছেন বলে লোকজন অনেক আমাদের সাথে গল্প করে, জিজ্ঞাসা করে। তো এই লেক তো স্যার আগে লেক ছিল না, এটা পাকিস্তান আমলে এইভাবে জমিন ছিল ধান খেতে। তো আগে এই বাগানে এই লেকে অনেক জমি শ্রমিকদের জমি রয়ে গেছে, যেটা পাকিস্তানের প্রাটে আগে বড় বড় ভূমিকম্প হইতো, বুঝছেন। তো এই লেকটার কারণ হলো কি, খালি এটা 1964 সালে এটা বাদ দেওয়া হয়। এই যে পাথর দেখছেন, এর ভিতরে নিচে তো 50 থেকে 60 ডিস্ট্রিক্ট পাথর হবে, এটা হাতি দিয়ে বাদ দেওয়া হয়। আর ওই যে ঢেউর মতন দেখছেন গাছটা না পানিতে, এইভাবে বড় বড় গাছপালা ছিল। এটা পাকিস্তান প্লাটে যখন ভূমিকম্প হইতো না, তো অনেক পাহাড়ের ঝাঁকনাগুলো ভেঙে ভেঙে গাছপালা চলে গেছে। তো এখানে এই জন্য বাগানের ম্যানেজার সাহেবরা নৌকা ছাড়ে না, যে বাগানের আন্ডারে, বুঝছেন, বাগানের শ্রমিকরা কাজে যায় না, সারাদিন এখানে বাগানের ছেলেরা থাকে। যদি কেউ নৌকার শখ দিয়ে যায় তাহলে এটা পড়লে আর রিস্ক নিবে না। আচ্ছা, তো মালিক বললো নৌকা না দেওয়াই ভালো। এই জন্য এখানে কোনো নৌকা দেয় না আর কি। আচ্ছা, এই মানে লেকের বৈশিষ্ট্য যদি একটু বলতেন, এখানে পানি কখনো কি শুকিয়ে যায়? স্যার, আমার জন্মের 53 বছর হওয়ার পর থেকে আমি এই লেকের যে পানি দেখি, আমার চোখের দেখে এই পানি জিন্দিতেই কমে না স্যার। বর্ষাকালে এখানে পর্যন্ত পানি বাড়ে, ওই দেখেন, ওই যে একটা মুখ দেখা যায় না। আচ্ছা, ওখানে একটা মোটর দেখছি, তাহলে কি এখানে পানি দেয় না হচ্ছে ওটা? এটা মোটরটা বসানো, যে কোয়ার্টার আছে না, হ্যাঁ। শীতের সময় এখান থেকে বড় একটা ইঞ্জিন বসায়, বুঝছেন। আর এই সাইজের পাইপ, মোটা সাইজ, এখানে পাইপ দিয়ে এটা আবার চা বাগান। আপনি আপনার পরিবারের কথা বলছিলেন। আমাদের স্যার যারা শ্রমিক আছে না, আমাদের ল্যাঙ্গুয়েজ হলো একটা আলাদা, ভোজপুরি। এখন আমরা বাংলাদেশের নাগরিক, কিন্তু এই টি গার্ডেনে 850 শ্রমিক কাজ করে। তো এই যে যারা কাজ করে না, বেতনভুক্ত হলো ভোজপুরি। হ্যাঁ, ভোজপুরি। এখন আমি আপনার সাথে বাংলা ভাষা, ওই যে কয়টা মহিলা যে পাতিল নিয়ে ঘুরে না, তারা আর আমার ভাষা, এদের ভাষা আমার ভাষা পাশে। কিন্তু আপনারা কি মনে করেন যে আপনারা নিজেরা মানে ইন্ডিয়ান অধিবাসী মনে করেন না এখন বাঙালি মনে না করেন? না না, এখন আমরা বাংলাদেশের নাগরিক। এই বাগানে আমি 22 যাইতে ইচ্ছা করে না না ভাই, এখন মনটা যেখানে বসে, এই মাটি আর এই গাছপালা, এই যে চাল, আমাদের জীবন। এখন আমার এটাই মনে করি যে বাঙালি আমার যখন সময় চলে গেছে স্যার, তা আমাদের স্যার কি এখানে এই যে যারা কাজ কাম করে, মানে এটাই কি যে শ্রমিকদের স্যালারি কম আর কি, মানে 8 ঘন্টা কাজ করে 23 কেজি পাতা উঠায় মহিলারা 178 টাকা পায়। আর ওই বাগানে হালকা চিকিৎসা নেই। আর যে ডেলি কাজ করবে, ওই সপ্তাহ রেশন পায় 3 কেজি ময়দা। আর এমনি যদি 23 কেজি বলেন, যদি কেউ পাতা তুলে, তাহলে 1 কেজি দাম 5 টাকা দেয়। আচ্ছা, এরপরেও শুনেছি যে আপনাদের চিকিৎসা বা আনুষঙ্গিক যে খরচ বা ভাতা, এগুলো নাকি মানে এই যে
চা বাগান মালিকরা দিয়ে থাকে। না, কোম্পানি দিছে চিকিৎসা। চিকিৎসা খাত হ্যাঁ, কোম্পানি, এটা আমাদের ফার্মেসি আছে না, হসপিটাল, এই বাগানে হালকা চিকিৎসা নেয়। আর বেশি অসুস্থ, হসপিটালে হ্যাঁ, বেশি অসুস্থ হলে গোপালনগর মেডিকেল কোম্পানি নিয়ে যায়। আর এরপরে বেশি অসুস্থ হলে এটা শ্রমিক কিছু হেল্প করে আর কি। আচ্ছা, কিন্তু আমরা আপনাদের শ্রমিক ইউনিয়নও আছে? হ্যাঁ, আইনিও না। আচ্ছা, লেকের বৈশিষ্ট্য নিয়ে বলছিলেন কিছুক্ষণ আগে, গভীরতাটা যদি একটু বলতেন। এটা স্যার মানে 50 থেকে 60 ফিট গভীর। আচ্ছা, আর আপনি নিজে কোনো বুঝতে দুর্ঘটনা কি ঘটেছে এ পর্যন্ত? দুর্ঘটনা হয় না স্যার, কিন্তু এখানে দুর্ঘটনা হওয়ার কারণ কি, মানে মানুষজন নামতে দেয় না, গাছপালা বেশি এই ভিতরে। মানে এর ভিতরে অনেক গাছপালা আছে। গাছপালা আছে, মোটা মোটা গাছ আছে, বুঝছেন। আর এরপরে এটাতে মাছের খেলা দেখলে, একটা মাছ যদি আপনি চোখে দেখেন না, তাহলে লেগে নামতে খুঁজবে না। এত বড়? একটা রুই মাছ ধরা পড়ছে 35 কেজি, ওরে বাবা। আর একটা কচ্ছপ ধরা পড়ছে 105 কেজি। এরকম কি মাছ ধরার খেলা দেয়? অনুমতি নিতে হয়, অফিসে পারমিশন নিতে হয়। পারমিশন নিয়ে মাছ ধরা যায় হ্যাঁ, এখানে? হলি তাহলে বসে এটার ফেলা। একটা দাদা, মানে আর এখানে এমনি- কি ছিপ আর ফেলে আর আপনি কি? একটু দৈর্ঘ্যটা যদি বলতেন, এই লেকের দৈর্ঘ্য লেক তো কতটুকু? স্যার মানে আমরা যেখানে দাঁড়ায় এসেছি, জি জি। এই লেক এখান থেকে 3.5 কিলো গেছে, 3.5 কিলো। 3.5 কিলো। আর এমনি অনেক ওই যে পাহাড়গুলো দেখা যায় না, হ্যাঁ, হ্যাঁ। যখন বেশি খুব সাংঘাতিক গরম দেয়, হ্যাঁ। এটা তো হলো স্যার জংলা পাহাড় বন, বুঝছেন। এটা থেকে অনেক জীবজন্তু আছে, এরপরে অনেক জাতি সাপ দেয়। এরকম কি কখনো আপনি জীবজন্তুর সম্মুখীন হয়েছেন? দেখছি, আমার চোখে দেখছি স্যার, মেছোবা, দেখেছেন? বন শুকর, খেকশিয়াল এগুলো আছে। ভাল্লুক বা এমন কিছু? না, এখানে বহুত আগে ছিল, এখন এগুলো না। না, এখন খালি বন শুকর আছে, বন বিড়াল আর খেকশিয়াল, এরপরে জাতি সাপ দেখা যায়, চিনকুবরা ডার আছে। আচ্ছা, ঠিক ধন্যবাদ আছে, কাকা, রাজকুমার ভালো ভাই। থাকবেন রাজকুমার আমি কাকা। আপনাদের জন্য দোয়া করি। রাজকুমার ভাই তো আসবেন, আবার আসবেন। আসবো, নমস্কার, ভালো থাকবেন। আমিও আপনাদের জন্য আদাব, আশীর্বাদ ভালো করি। থাকবেন আর কি। এগুলো 120 টাকা করে মামা, আমাদের এদিকে ডাবের চাষ হয় না। নিচের গুলো সব 120 টাকা, আপনার ইচ্ছা। তাই? ডাব জি, আমাদের এলাকার ডাব। মানে শ্রীমঙ্গলের ডাব না বাইরে থেকে কিনে আনো? মঙ্গলের 130 পুরো আমরা পেয়েছি। দাদা, শ্রীমঙ্গলের ডাব হ্যাঁ, ভালোই স্বাদ আছে আর কি। মাধবপুর লেক ভ্রমণ করে এখন আমরা চা বাগান দেখতে দেখতে একটি সুনামধন্য চা বাগান আছে, নূরজাহান টি এস্টেট, আমরা সেখানে যাচ্ছি। তো নূরজাহান টি এস্টেট দেখা যাক কেমন সুন্দর হয়। আপনারা আর কিছুক্ষণের মধ্যেই এই নূরজাহান টি এস্টেটের যে সৌন্দর্য সেটা দেখতে পাবেন। চা বাগানের যে নয়াবিরাম সৌন্দর্য সেটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, দেখতে পাচ্ছেন। বিস্তীর্ণ শুধু চা গাছ আর চায়ের গাছ, এত সুন্দর চা বাগান চারিদিকে। অনেকগুলো চা বাগান রয়েছে এখানে শ্রীমঙ্গলে। মুজাহিদ ভাই, কতগুলো চা বাগান রয়েছে মনে হয় আপনার শ্রীমঙ্গলে? মঙ্গলে আপনার 7-8টা চা বাগান আছে। আপনি সামনের দিকে তাকিয়ে বলেন, সমস্যা নেই। টোটাল 7-8টার মতো চা বাগান আছে, তাই না? তার মধ্যে সবচেয়ে সুন্দর চা বাগান কোনটা? নূরজাহান টি গার্ডেন। নূরজাহান টি গার্ডেন, এটা হচ্ছে সবচেয়ে সুন্দর। সন্ধ্যা হই আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নামবে। আমরা চা বাগানের মধ্য দিয়ে, মাধবপুর যে চা বাগান আছে সেটার মধ্য দিয়ে যাচ্ছি। একটু পরেই নূরজাহান টি এস্টেট আছে, সেটাতে আমরা প্রবেশ করব। তো সন্ধ্যার প্রকৃতি এবং পরিবেশ অনেকটাই ভিন্ন, অনেকটাই শুনশান নীরবতা বিরাজ করছে এখানে। কিছুক্ষণ পর পর খুবই অল্প মানুষের দেখা পাওয়া যাচ্ছে। তো এই চা বাগানগুলো মালিক সাধারণত ব্যক্তি মালিকানায় তারা লিজ নিয়ে থাকে। এগুলো হচ্ছে সরকারের খাস সম্পত্তি, এবং স্থানীয় মানুষজনের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে এই চা বাগানগুলো তারা 40 বছর, 50 বছর, 100 বছর, 90 বছর এর জন্য এরকম সরকারের কাছ থেকে লিজ নিয়ে থাকে। আমরা বাম পাশে দেখতে পাচ্ছি এটা ন্যাশনাল টি গার্ডেন। একেবারেই প্রায় সন্ধ্যা নেমে গেছে। আমরা চা বাগানের মধ্য দিয়ে এগিয়ে চলেছি। অনেক মসৃণ চা বাগান, দেখে মনে হচ্ছে যেন বিছানা করা আছে। উঁচু নিচু টিলা,
হ্যাঁ, নাপিতে অনেকটা চুল কেটে দেওয়ার মতো অবস্থা। আর এখানে আমরা দুপাশে হচ্ছে বেশ উঁচু নিচু টিলা দেখতে পাচ্ছি চা বাগানের। এই টিলাগুলোতেই সাধারণত ভালো চায়ের চাষ হয়, পানি জমতে পারে না এজন্য। আর নয়াবিরাম প্রকৃতির কথা নাই বললাম, এত সুন্দর এত সুন্দর। আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই নূরজাহান টি গার্ডেনে পৌঁছাবো। যে রাখাল দল তারা হচ্ছে গরু ছাগল এগুলো সন্ধ্যার সময় তারা ঘাস খাইয়ে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এখানেই হচ্ছে মাধবপুর চা বাগানের এরিয়া শেষ হয়েছে। আর আমরা নূরজাহান টি এস্টেটের যে জায়গাগুলো সেগুলোতে প্রবেশ করলাম। এখানে ভারী বর্ষণের ফলে রাস্তাটা বেশ কিছুটা ক্ষতি হয়েছে। দেখেন এখানে ধান চাষও করা হয়েছে। এখানে শ্রমিকদের বেশ কিছু বাড়ি আছে। তো ধারণা করা হয় শ্রীমঙ্গলের সবচাইতে সুন্দর গোছানো চা বাগান হচ্ছে নূরজাহান চা বাগান। একজন ভাই এখানে ধান রোপণ করছে। চলে আসছি আমরা। এক একটা টি এস্টেটের এরিয়া আসলে অনেক বড়, হেঁটে শেষ করা যায় না। আমরা একটু ড্রোন শট নিতে চাচ্ছিলাম, কিন্তু সূর্য প্রায় অস্তমিত হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই দেখা যাক। যেতে যেতে আসলে সন্ধ্যা হয়ে গিয়েছিল নূরজাহান টি এস্টেটে। তো সেখানে যাওয়ার পরে আসলে সন্ধ্যার দিকে এই চা বাগানের মধ্যে ভ্রমণ না করাটাই নিরাপদ বলে আমি মনে করি। কারণ সন্ধ্যার পরে সেখানে আসলে মানুষজন তেমন একটা থাকে না। মানুষ সবাই সন্ধ্যার আগে এখান থেকে ফেরত আসে। তবে পরিচিত সিএনজি ড্রাইভার বা চাঁদের গাড়িতে যখন যদি কোনো গ্রুপ হিসেবে থাকা যায় তাহলে খুব একটা সমস্যা হয় না। এই নূরজাহান টি এস্টেট বেশ সুন্দর। আমরা সন্ধ্যার কিছু ফুটেজ আমরা সেখানে নিয়েছি, অসাধারণ লাগছিল। আর সেখান থেকে ফেরার পথে আমরা জানতে পারি যে আমাদের জনপ্রিয় নাট্যকার বিশিষ্ট ব্যক্তিত্ব মোশাররফ করিম ওনার একটা রিসোর্ট নির্মাণাধীন। সেই রিসোর্টটাতেও আমরা একটু বাইরে থেকে দেখেছি, ভেতরে পরিবেশ করার কোনো অনুমতি ছিল না। সেই রিসোর্টটাও এত সুন্দর করে মানে উনি বানাচ্ছেন, তৈরি করছেন, দেখতেই খুব ভালো লাগছে। তারপরই আমরা শ্রীমঙ্গলের রাধানগরে চলে আসি। রাধানগরে চলে আসার পরে আমরা সেখানে মামা জুস নামে একটি দোকান আছে। এটা শ্রীমঙ্গলের খুব পরিচিত একটা জায়গা, রাধানগরের খুব পরিচিত একটা জায়গা। তো সেই জায়গাটিতে আমরা হচ্ছে পেঁপের জুস খাই। পেঁপের জুসটা অসাধারণ ছিল। আমরা চা পান করি এবং আমরা রাত্রে পানও খাই সেখান থেকে, একটা স্থানীয় দোকান থেকে। তো তারই সাথে সাথে আসলে আমরা গ্রেট মবিন রিসোর্টে উঠেছিলাম। রিসোর্টটা সম্পর্কে যদি বলি, এটা খুব বেশি হাইপড একটা রিসোর্ট না, মধ্যম মানের একটা রিসোর্ট। এটা একটা টিলার উপরে। আমি এখানে আগেও একবার এসেছিলাম। তো এটা পছন্দ করার বিশেষ একটা কারণ হচ্ছে এটা বাজেট ফ্রেন্ডলি। তাছাড়াও এর রিসোর্টটার সৌন্দর্যটা একটু অন্যরকম। এটা টিলার উপরে, সামনে একটা
বড় ধরনের দিঘি রয়েছে, অনেকগুলো রাবার বাগান রয়েছে, রাবার গাছ। তো এই জন্য এটা, আর পাশেই হচ্ছে চা বাগান, তো এই জন্য এটাই পছন্দ করার পেছনে আমাদের কারণ ছিল। তো আর পাশেই রিসোর্টটার ঠিক সামনেই একটা টিলা রয়েছে, খুব সুন্দর। আর রাতের এখানে একদম পুরোপুরি অন্ধকার থাকে, বেশ ভালো লাগছিল, একটা ভৌতিক পরিবেশের মধ্যে অবস্থা ছিল। তো তারই সাথে সাথে আমাদের শ্রীমঙ্গল ট্যুরের সমাপ্তি ঘোষণা করছি। আপনারা শ্রীমঙ্গল আসবেন, ভ্রমণ করবেন। শ্রীমঙ্গল বাংলাদেশের অন্যতম সৌন্দর্যমণ্ডিত একটি জায়গা। আপনারা পরিবার-পরিজন নিয়ে এখানে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আপনারা এখানে আসবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে অন্য কোথাও একদিন। ধন্যবাদ সবাইকে। যোগাযোগ করতে হয়, মানে এই শ্রীমঙ্গলে এসে আমরা যদি আপনার সিএনজি নিয়ে ঘুরতে চাই, তাহলে আপনার সাথে যোগাযোগ করার জন্য আপনি একটু নাম্বারটা বলে দিন সবাইকে। 01783948249। অনেক ধন্যবাদ ভাই, আমরা খুবই সন্তুষ্ট আপনার সার্ভিসে। ইনশাল্লাহ আমরা চাই শ্রীমঙ্গলে আসলে যেন আপনার সাথেই আমাদের দেখা হোক সবসময়, ইনশাল্লাহ।